ডক্টর ইউনূসের ক্ষমতা কেড়ে নেয় তারেক রহমান, এই নিয়ে শেখ হাসিনার কপাল খুলে। তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছে? এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ শিক্ষার্থী জনতা রাজপথে নামে তারেক রহমানের বিরুদ্ধে। এদিকে আজ রাতে তারেক রহমান একই সিদ্ধান্ত নিলেন, তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাওয়াতে শিক্ষার্থী জনগণ তার বিরুদ্ধে গিয়েছে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে। তারেক জিয়া দেশে ফেরার পর ঘটনায় নতুন মোড় আমরা লক্ষ্য করছি, কারণ তারেক জিয়ার দেশে আসা উপলক্ষে তাদের কর্মসূচি কিছুটা সাসপেন্ড করেছিল, স্থগিত রেখেছিল। তারেক রহমান দেশে আসুক, তারপরে আমরা শুরু করি। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে ফিরে 300 ফিটে সংক্ষিপ্ত বক্তব্যে সার কথা যেটা বললেন সেটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তার একটা প্ল্যান রয়েছে। যদিও তার এই বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করার চেষ্টা করছেন যে একজন ব্যক্তির পরিকল্পনা দিয়ে কি গোটা জাতির ভাগ্য নির্ধারিত হবে কিনা। একজন প্রেসিডেন্টের ছেলে থেকে নিজেকে বাংলাদেশের আগাম প্রধানমন্ত্রীর পর্যায়ে উঠে আসাটা মোটেও সহজ ছিল না। কিভাবে তিনি আজকের এই পর্যায়ে এলেন? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই সম্ভব। কোনো ধরনের কোনো কুল পাচ্ছে না সাবেক সমন্বয়কদের দল এনসিপি। একবারে দিশেহারা হয়ে উঠেছে তারা এখন দলও হারাতে বসেছে, জোটও হারাতে বসেছে। আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যখন তারেক রহমান বলেছেন যে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে। গতকাল তারেক রহমান যখন প্রথম বক্তব্য দিচ্ছিলেন লক্ষ লক্ষ জনতার সামনে, ঠিক তখনই একটি পরিকল্পনার কথা বলেছিলেন এবং সেই পরিকল্পনাকে কেন্দ্র করে সবাই এখন তারেক রহমানকে সন্দেহ করতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে এক প্রকার টানাপুরাণ চলছে যে দেশের ক্ষমতাটার কে নিবে এবং আগামী কিছুদিন পরে যে একটি নির্বাচন হবে সেইটাকে নিয়েও অনেক ঘটনা বাংলাদেশে ঘটতেছে। তারেক রহমান দেশে এসে কি করতেছেন এবং তিনি যে একটি পদক্ষেপ নিয়েছেন আজ রাতে, এই পদক্ষেপ দেখে দেশের প্রত্যেকটা মানুষ অবাক হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের রাজনীতি সকল আপডেট এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছরের বেশি সময় লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকার পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার দেশে ফিরেছেন, যার মাধ্যমে তাকে ঘিরে তার দলের ভেতর ও বাইরে তৈরি হওয়া উদ্বেগের অবসান হয়েছে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নিজেই যে উদ্বেগ তৈরি করেছিলেন, তার অবসান ঘটিয়ে দেশে ফেরাটা তার দলের নেতা কর্মী ও সমর্থকদের কাছে অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো, যা দলের জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে বলে মনে করেন তারা। একজন প্রেসিডেন্টের ছেলে থেকে নিজেকে বাংলাদেশের আগাম প্রধানমন্ত্রীর পর্যায়ে উঠে আসাটা মোটেও সহজ ছিল না। কিভাবে তিনি আজকের এই পর্যায়ে এলেন, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের প্রথম সামরিক শাসক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরও অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল। তখন তাদের দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানও বন্দী ছিলেন। সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সাথে রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ওই সময় 1988 সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক বিএনপিতে সক্রিয় হন। তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় 2001 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলছেন, 2001 সালের নির্বাচনের আগে হাওয়া ভবন দেওয়া হয়েছিল নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করে প্রচারণা চালানো ও নির্বাচনী কৌশল নিয়ে কাজ করার জন্য। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে ফিরে 300 ফিটে সংক্ষিপ্ত বক্তব্যে সার কথা যেটা বললেন সেটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তার একটা প্ল্যান রয়েছে। যদিও তার এই বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করার চেষ্টা করছেন যে একজন ব্যক্তির পরিকল্পনা দিয়ে কি গোটা জাতির ভাগ্য নির্ধারিত হবে কিনা। অনেকে মানে বেশিরভাগই পজিটিভলি বলছেন যে একজন ব্যক্তি যখন একটা দলের নেতৃত্ব দিচ্ছেন তখন তার পরিকল্পনা মানেই দলের পরিকল্পনা, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। এটা বিএনপির পরিকল্পনা এবং সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করার স্বপ্ন দেখেন। প্রাসঙ্গিকভাবে তিনি উদাহরণও দিয়েছেন। আমরা সেই দিকে গিয়ে কথা বাড়াতে চাই না। তার যে পরিকল্পনার কথা তিনি বললেন, যদিও পরিকল্পনা কি সেটা বলেননি, শুধু ওই বাক্যটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই ব্যাপারে জামাতের আমিরকে আমরা বলতে শুনলাম যে তারেক রহমানের পরিকল্পনার দিকে নজর রাখছে জামাত।
কিভাবে নজর রাখছে, কি করবে, কি কর্মসূচি দিবে, সেটা আমরা হয়তো পরবর্তীতে দেখতে পাবো। তারেক রহমানের পরিকল্পনাগুলো যখন আলোর মুখ দেখবে, ঠিক সেই সময় হয়তো জামাতের পাল্টা কোনো পরিকল্পনা তারা ঘোষণা করবে, কিংবা তার চাইতেও বড় চমকের ব্যাপার তারা সামনে আনার চেষ্টা করবে। এটাই তো রাজনীতি, সেটাই হওয়া স্বাভাবিক। কিন্তু যে শোরগোলটা উঠেছে জামাত জোটে ভাঙন, জামাতের যে 8টি ইসলামিক দল, সেই ইসলামিক দলের জোটে ভাঙন এবং এনসিপির জামাতের সঙ্গে জোট তৈরি করা, এনসিপি সহ এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও কিছু দলের চমক রয়েছে, এমনটা জামাতের বিভিন্ন নেতা যখন বলছেন, তখন দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগের আলোচনাতেই বলেছি, সকালের আলোচনাতেই বলেছি যে আজকেই গতকালকে আমরা যে কথাটা জেনেছিলাম যে এনসিপির না, জামাতের যে 8 দলীয় জোট, ইসলামিক জোট, সেই জোটটা ভেঙে যাচ্ছে। চরমনাই পীর এবং মামুনুল হকের দল জোট থেকে সরে যাচ্ছে, কারণ চরমনাই পীরের 150 আসনের চাহিদা, মামুনুল হকের অন্তত 30 আসনের চাহিদা সহ আরও অন্যান্য দলের চাহিদা, এগুলো নিয়ে তাদের মধ্যে সমন্বয় হচ্ছে না। ব্যাপারটা আলোচনার পর্যায়ে যদিও গণমাধ্যম বলছিল, গণমাধ্যমে জামাতের নেতারা বলেছেন যে তাদের এই জোটে কোনো সংকট নেই, সমস্ত কিছুই প্ল্যান মতোই আগাচ্ছে। কিন্তু আমরা তাদের দুই দলের দুটো যে গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করতে দেখলাম এবং আলাদা কর্মসূচি, সেটাতেই একটা লক্ষণ স্পষ্ট হয়ে যায় যে এই দুই দল আলাদা হয়ে গেছে অলরেডি, ঘোষণা আসেনি এখনো। চলুন একটু বুঝে দেখি যে আলাদা কর্মসূচি কেন তারা ঘোষণা করলো, তার ব্যাকগ্রাউন্ড কি, জোটটা ভেঙে যাওয়া কিনা, সেই আলোচনা করবো এই ভিডিওতে। তারেক জিয়া দেশে ফেরার পর শরীফ ওসমান হাদির ঘটনায় নতুন মোড় আমরা লক্ষ্য করছি, কারণ ইনকিলাব মঞ্চ তারেক জিয়ার দেশে আসা উপলক্ষে তাদের কর্মসূচি কিছুটা সাসপেন্ড করেছিল, স্থগিত রেখেছিল। তারেক রহমান দেশে আসুক, তারপরে আমরা শুরু করি। তারেক রহমান দেশে এসেছে, ইনকিলাব মঞ্চ শাহবাগ অবরোধ করেছে। ইনকিলাব মঞ্চের এই শাহবাগ অবরোধ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ওসমান হাদির ঘটনা নিয়ে দ্বিতীয় সাগররুণী নাটক শুরু হয়েছে, কারণ এই ঘটনা এমন কেউ ঘটিয়েছে যার নাম প্রফেসর ইউনূসও নিতে পারছে না। প্রফেসর ইউনূসও যে জায়গায় অসহায়, নিরুপায়। এনসিপির একাধিক নেতা অলরেডি প্রকাশ্যে বক্তব্য দিয়েছে, রাষ্ট্র এর সাথে জড়িত। আপনি চিন্তা করেন যে ইউনূস সরকার এখন রাষ্ট্র, হাসিনা রাষ্ট্র পালিয়েছে, ফেসিবাদী রাষ্ট্র পালিয়েছে, এখন বাংলাদেশ রাষ্ট্র। আমরা 5 আগস্ট স্বাধীন হয়েছি দাবি করি, অথচ রাষ্ট্র হত্যা করেছে বলা হচ্ছে, কেউ কোনো মুখও খুলতে পারছে না, কোন কোন কিনারা আমরা পাচ্ছি না। তো এই রহস্যময় বাস্তবতায় ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ তাৎপর্যপূর্ণ। তারা খুব সহজে ঘরে ফিরে যাবে এটা না। আমি যে কথাটা আগেও বলেছি, ওসমান হাদির রক্ত বাংলাদেশে কথা বলবে, বাংলাদেশে নতুন পথ নির্দেশ করবে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। এখন জাস্ট সিম্পল অনেক কারণে শাহবাগ অবরোধ করা হয়, কিন্তু এই শাহবাগ অবরোধ করা সম্পূর্ণ ভিন্ন। কারণ ইনকিলাব মঞ্চের নেতা নেত্রীরা, ঝুমা, জাবের যারা আছে, ওরা সবাই বলছে যে কি এমন ঘটেছে যে ইউনূস নিজেও নাম নিতে পারছেন না, যে সরকার প্রধান অসহায়, তিনি মুখ খুলতে পারছেন না। হোয়াট হ্যাপেন্ড, এই প্রশ্ন বারবার বলছে। এবং শহীদ ওসমান হাদি জানা যায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব স্পষ্টভাবে বলেছেন, সরকারের মধ্যে বা মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মিলে থাকা আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, ফেসিবাদের দোসর, ভারতের দালাল, এটা আছে। এখন সেই ঘাপটি মিলে থাকা গোয়েন্দা কারা, যে গোয়েন্দাদের নিয়ে ইউনূসও কথা বলতে পারছে না, যে গোয়েন্দারা ওসমান হাদিকে হত্যা করছে, সামনে আরো অনেকে হত্যা করবে, আমাদেরকেও হত্যা করতে পারে, এগুলো উই ডোন্ট কেয়ার ফর দ্যাট, হোয়াট এভার। দর্শক, এখানে ইনকিলাব মঞ্চ বুঝে শুনে এটার বিহিত করার জন্য, দফারফা করার জন্য শাহবাগ অবরোধ করেছে। ইনকিলাব মঞ্চ ছোট্ট একটা কালচারাল অর্গানাইজেশন, কিন্তু ঘটনাটা ঘটবে মূলত সেই শাহবাগের মতো। 2013 সালের যে শাহবাগ, কিছু লোক শুরু করেছিল, পরবর্তীতে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সেই শাহবাগ বাংলাদেশে একটা ইতিহাস, বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সের পার্ট অ্যান্ড পার্সেল। বৃহস্পতিবার রাতের আগ পর্যন্ত একটি বিষয় নিশ্চিত ছিল, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বাংলাদেশের জামাত ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। অনেকেই এই সিদ্ধান্তকে এনসিপির জন্য ঐতিহাসিক মুভ বলে মনে করছিল। এই জোটে এনসিপি 40টির বেশি আসনে প্রার্থিতা পেতে পারত, এমনকি নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও ছিল। তবে একটি সেলফি সব সম্ভাবনাকে তছনছ করে দিয়েছে। এনসিপি নেত্রীদের এই হাস্যোজ্জ্বল সেলফিটি দেখুন। ছবিতে থাকা এই 6 নেত্রীর কেউই চান না এনসিপি জামাতি ইসলামের সঙ্গে জোট করুক। কিন্তু কেন? জামাতের সঙ্গে এনসিপির জোট হলে ওদের সমস্যা কোথায়? তবে কি ভেঙে গেল এনসিপির সঙ্গে জামাতের জোটের সম্ভাবনা? চলুন বিস্তারিত জেনে আসা যাক। বলা হচ্ছে, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনী নাকি দুই দলের জোটের প্রধান ভেটো দানকারী। সামান্তা শারমিন শুরু থেকেই বাম ঘরানার রাজনীতির সঙ্গে জড়িত, আর বামদের জামাতে ইসলামী সম্পর্কে চুলকানি বহু পুরনো।
সামান্তাও তাই জামাত ইসলামীকে এক বিন্দু সহ্য করতে পারেন না। তিনি ঢাকা 13 আসন থেকে মনোনয়ন প্রার্থী, কিন্তু জামাতের সঙ্গে জোট হলে তার প্রার্থিতা হারানোর ভয় রয়েছে। এটাই তার জামাতের সঙ্গে জোট না বাঁধার প্রধান কারণ। পরের নামটি ডাক্তার তাসনিম জারা। জুলাই বিপ্লবের সময় যার নামগন্ধ কিছুই ছিল না, অথচ বিপ্লব সফল হওয়ার পর অনেকটাই উড়ে এসে জুড়ে বসেছেন তিনি। জোট হলেও তার নির্বাচনী আসন অনেকটাই সুনিশ্চিত ছিল। তবু এই গ্রুপের বাকি 5 জনের কুটিল পরিকল্পনায় যুক্ত হয়েছেন তাসনিম জারা। এ জোটের আরেক ভেটোদানকারী হলেন তাসনুভা জাবিন। তিনিও বাম রামদের অনুসারী। স্বাভাবিকভাবেই ইসলামী দল আর কালচার তার হজম হওয়ার কথা নয়, তবে আদর্শের চেয়েও তিনি বেশি ভয় পাচ্ছেন নিজের আসন হারানোকে। তিনি ঢাকা 17 আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন। সম্ভাবনা আছে জামাতের সঙ্গে এনসিপির জোট হলে তিনি তার মনোনয়ন হারাতে পারেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 1 আসনে লড়ার জন্য শাপলাকলি প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েছিলেন। তবে এনসিপি প্রাথমিকভাবে যে 125 প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেখানে নুসরাত তাবাসসুমের নাম পাওয়া যায়নি, কারণ তার বিরুদ্ধে লালনের মেলা থেকে কোটি টাকার চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এমনিতেই তিনি এনসিপির কেন্দ্র কমিটির উপর ক্ষুব্ধ। তাই নুসরাত তাবাসসুম সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এনসিপির মধ্যে ভাঙ্গন ধরাতে। এদিকে জামাতের সঙ্গে জোটবদ্ধতার পেছনে কিছু কিছু ব্যক্তি আছেন যারা পেছন থেকে কাঠি নাড়ছেন। কোনো ধরনের কোনো কুল পাচ্ছে না গণ আন্দোলন বা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সাবেক সমন্বয়কদের দল এনসিপি। একেবারে দিশেহারা হয়ে উঠেছে তারা এখন দলও হারাতে বসেছে, জোটও হারাতে বসেছে। শুধু এক এক করে বলি তাদের সম্বন্ধে, এবং তার আগে একটু বলে রাখি যে তারা যে নতুন জোট গঠন করেছিল, একটি সংস্কার গণতান্ত্রিক সংস্কার জোট, সেটিও ভাঙতে বসেছে। আবার এনসিপির মধ্যেও অনেকে একে একে পদত্যাগ করা শুরু করেছে। শুধু এটুকু জানিয়ে রাখলাম। শুরু থেকে যদি একটু বলতে হয় যে এনসিপি গঠন করতে না করতেই, আমি আপনাদের জানিয়েছিলাম এই বছরের শুরুর দিকেই সম্ভবত লন্ডনে তারেক রহমানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটি অবশ্য জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে এনসিপিকে 50টা আসন, জামাতকে 50টা আসন এবং বিএনপি 200 আসন নিক, এইভাবে একটি সমঝোতার ইলেকশন হোক। সেটি তারেক রহমান একেবারে ডিনাই করেছিলেন, সেটিও আমি আপনাদের জানিয়েছিলাম। যাই হোক, পরবর্তীতে এনসিপির যে তর্জন গর্জন, তারা নিজেরাই 300 আসনে প্রার্থী দেবে, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এই দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি বলে বসলেন যে এনসিপি 200 আসন 250 আসনে একাই জিতে আসবে। মানে স্বপ্ন দেখার তো একটা লিমিট থাকে, অথবা মানুষকে ভূগোল পালানোর একটা লিমিট থাকে। এই ধরনেরই তর্জন গর্জন তারা করেছিল। পরবর্তীতে কি হলো, আমরা দেখলাম যে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য তারা এগিয়ে গেল। বিএনপির কাছে প্রস্তাব দেওয়া হলো। বিএনপিও তাদের একটু নাচিয়েছিল, একটু বাজিয়ে দেখার চেষ্টা করছিল যে কতদূর কি যায়। পরবর্তীতে আমরা দেখলাম যে সেই ধরনের কোনো সমঝোতা বিএনপির সঙ্গে হয়নি, ছিটকে পড়লো এনসিপি। পরবর্তীতে এসে আবার শুনলাম যে 4 দল মিলে একটি জোট হবে, সেটিও হলো না, মানে যার মধ্যে এনসিপি থাকার কথা ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে 3 দলের সমন্বয়ে একটি জোট হলো, নাম দেওয়া হলো গণতান্ত্রিক সংস্কার জোট। তার মধ্যে আছে এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। তো এই যে কদিন আগে এই জোটটি গঠিত হয়েছে, পরবর্তীতে এসে তারা আবার জামাতের সঙ্গে আলোচনা শুরু করলো। আমি বৃহস্পতিবারে আপনাদেরকে জানিয়েছি যে জামাতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি, এবং এই খবরের সঙ্গে সঙ্গে এনসিপির মধ্যেই বিদ্রোহ করা শুরু হয়ে গেছে। অনেকে পদত্যাগ করতে শুরু করেছে। কোনো কোনো সমন্বয়ক যেমন আব্দুল কাদের তিনি তো বলেই ফেললেন যে জামাতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এনসিপি। তো পরবর্তীতে আবার শোনা গেল যে না, এখনো চূড়ান্ত হয়নি, এখনো দর কষাকষি চলছে। এনসিপি 50টি আসন চায়, জামাত 30টি আসন দেবে, এবং জামাত প্রতি প্রার্থীকে, এনসিপি প্রার্থীদেরকে 1.5 কোটি টাকা করে দেবে। এগুলো আমি আপনাদেরকে জানিয়েছি। এবং জামাতের একজন প্রতিনিধি বা জামাতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ তাহের সাহেব এবং নাসিরুদ্দিন পাটোয়ারি মিলে তারা ঠিক করে দেবে যে কে প্রার্থী হবে এনসিপির। এই যখন অবস্থা, তখন এদিকে যেই 3 দলের সমন্বয়ে জোট গঠন করা হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট, সেই জোটের অন্যতম অংশীদার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এরই মধ্যে তারা কড়া প্রতিবাদ জানানো শুরু করেছে। সম্ভবত এই জোট টিকবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি সভাপতি হাসনাত কায়ুম রীতিমতো শুক্রবার সংবাদ সম্মেলন করে বলছেন যে এই খবরটি যদি সত্য হয়ে থাকে যে জামাতের সঙ্গে এনসিপি বা এবি পার্টির কোনো সমঝোতা, এই ধরনের কোনো সংবাদ সত্য হয়ে থাকলে তাহলে বলতে হবে যে তারা জোটের রূপরেখা মানছে না। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে গণতান্ত্রিক সংস্কার জোট যখন গঠন হয় তখন তার মধ্যে 2টি বিষয় ছিল অঙ্গীকারবদ্ধ অবস্থায়। তিনি ব্যাখ্যা করে বলছেন যে
জামাত অগণতান্ত্রিক এবং আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপনার মন্তব্য কী? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।